আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব ৬। ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। কোমল রোদের পরশে সবুজ পাতাগুলো ঝলমল করছে। মৃদু বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। না গরম না ঠান্ডা, একেবারে পরিপূর্ণ আবহাওয়া। প্রকৃতির এই অপরূপ দৃশ্যের মধ্যে নিকিতা তার ফোনের দিকে তাকিয়ে আছে। নোটিফিকেশন দেখে শুক্রবারের সকালটা স্বর্গীয় অনুভূতি নিয়ে শুরু হয়। স্ক্রিনে ঝিলিক দিচ্ছে রায়ানের মেসেজ। নিকিতা উত্তেজনা নিয়ে পড়তে শুরু করলো। শুরুতে তোমাকে ভুল বোঝার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার অহেতুক সন্দেহের জন্য ক্ষমা চাইছি। একরামুল প্রায়ই মেয়েদের নামে আইডি খোলে, তাই প্রথমে ভেবেছিলাম এটাও হয়তো তারই কাজ। সীমা আর লুৎফা নামের দুজন অনেক দিন ধরে বিভিন্ন আইডি থেকে বিরক্ত করছে, তাই ভেবেছিলাম তুমি হয়তো তাদের কেউ হতে পারো। কিন্তু পরে তোমার লেখার ভঙ্গি, বাংলা ভাষার সুন্দর ব্যবহার দেখে বুঝলাম তুমি সম্পূর্ণ নতুন কেউ। আমার পরিচিত কেউ এত সুন্দর করে বাংলা টাইপ করতে পারে না। রায়ান আরও লিখেছে, তোমার অনুভূতির প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল, কিন্তু এর উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার জীবনে যদি কেউ না থাকতো, তাহলে হয়তো তোমার সঙ্গে একটা সম্পর্কের সম্ভাবনা যাচাই করে দেখতাম, কারণ এভাবে এত আন্তরিকতার সঙ্গে কেউ কখনো আমাকে ভালোবাসার কথা বলেনি। এখন আর সেটা সম্ভব নয়। আমার দোয়া রইল তোমার জন্য। আশা করি জীবনে আমার চেয়েও ভালো কাউকে পাবে। নিকিতার চোখ জলে ভরে ওঠে। বুকের ভেতর একটা অজানা ব্যথা অনুভব করছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। তার অবচেতন মনে কি আশা ছিল যে রায়ান তার ভালোবাসার কথা শুনে শর্মিকে ছেড়ে দেবে? এই চিন্তায় নিজেকেই ধিক্কার দিল নিকিতা। কি হচ্ছে আমার, নিজেকে প্রশ্ন করলো। এত স্বার্থপর কেন আমি? রায়ান তো কোনো ভুল করেনি, বরং ও খুব সম্মানের সঙ্গে আমার অনুভূতিকে গুরুত্ব দিয়েছে। সে গভীর শ্বাস নিল, তারপর নিজেকে সামলে নিয়ে ভাবল, এটাই ভালো হয়েছে। আমি নিজের অনুভূতি প্রকাশ করেছি, আর রায়ান তা সম্মানের সঙ্গে গ্রহণ করেছে। চোখের জল মুছে কম্পমান হাতে লিখল, তুমিও শর্মির সঙ্গে সুখে থাকো। জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমাদের দুজনের জন্য আনন্দময় হয়। কয়েক ঘন্টা পর রায়ানের উত্তর এলো, থ্যাংক ইউ। তবে তোমাকে চিনতে পারলে খুব ভালো লাগতো, যাতে এই সুন্দর ভালোবাসার স্মৃতির সঙ্গে তোমার মুখটাও মনে থাকতো। নিকিতার বুক কেঁপে উঠল। সে লিখল, সেটা কখনোই সম্ভব নয়। কেন? রায়ানের প্রশ্ন এলো। নিকিতা দীর্ঘক্ষণ ভেবে সাহস করে সত্য জানালো, আমি নিজেকে নিয়ে মোটেও সন্তুষ্ট নই। তুমি অসাধারণ, আর আমি একেবারেই সাধারণ। আমাকে দেখলে তুমি হতাশ হবে। আমি দেখতে মোটেও ভালো নই, কোনো বিশেষ গুণও নেই। আমি একটা ঢ্যাঁড়স। রায়ান হাসির রিয়্যাক্ট দিয়ে লিখল, আমি মোটেই অসাধারণ নই, বরং খুবই সাধারণ। আর তুমি কে সেটা ভেবেই পাচ্ছি না। ক্লাসের অনেক মেয়ে ছোটবেলা থেকে আমার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি, কোচিংয়ে পড়েছি, খেলাধুলা করেছি। তোমার কথাবার্তা কারো সঙ্গেই মিলছে না। তুমি কি সত্যিই আমার ক্লাসমেট? একই স্কুলের? অনিচ্ছা সত্ত্বেও মনে প্রশ্ন জাগছে। আমি মিথ্যা বলি না। তুমি কি ক্লাসের সব মেয়ের সঙ্গেই ঘনিষ্ঠ? সবাইকে চেনো? অনেকের সঙ্গে তো তোমার কথা হয়নি, আমি তাদেরই একজন। তুমি ঠিকই বলেছ, সবার সঙ্গে পরিচয় নেই, বিশেষ করে ক্লাসের মাঝামাঝি বসা মেয়েদের সঙ্গে কখনো কথা হয়নি। তুমি কি তাদেরই একজন? নিকিতার বুক থরথর করে কাঁপতে লাগলো। রায়ান একটা নির্দিষ্ট গোষ্ঠীতে এসে পৌঁছেছে, যেখানে সেও অন্তর্ভুক্ত। কাপা হাতে লিখল, আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না প্লিজ। আমি খুব কষ্ট পাবো। আমি চাই না তোমার সামনে পড় আমি চাই না তোমার সামনে যেতে। দীর্ঘ নীরবতার পর জুমার আজানের সময় রায়ানের উত্তর এলো, আজান হচ্ছে, জুমায় যাব, পরে আবার কথা হবে। পরে আবার কথা হবে? এই কথাটি নিকিতার মনে অধিকার বোধ জাগিয়ে তোলে। রায়ানের সময়ের একটি কোণে সে এখন জায়গা করে নিয়েছে, যদিও শুধু একজন অজানা বন্ধু হিসেবে। সন্ধ্যার পর হোমওয়ার্কের মধ্যে হঠাৎ ফোনের স্ক্রিনে জ্বলে উঠল রায়ানের মেসেজ, হাই।
কেমন আছো? নিকিতার হাত চুলকাতে লাগলো তৎক্ষণাৎ উত্তর দেওয়ার জন্য, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ধীরে সুস্থে লিখল, হ্যালো, ভালো আছি। তুমি কেমন আছো? তারপর দুজনের মধ্যে শুরু হলো কথোপকথন। রায়ান জানতে চায় নিকিতার পরিবার সম্পর্কে, কিন্তু নিকিতা তা গোপন রাখে। রায়ান বুঝতে পারে যে নিকিতা তার পরিচয় লুকিয়ে রাখতে চায়। কথার মধ্যেই রায়ান বলল, জানি না কেন তোমার সঙ্গে এভাবে কথা বলতে ভালো লাগছে। সাধারণত আমি কারোর সঙ্গে এত আলাপ করি না। এই কথা জেনে নিকিতার বুকের ভেতর ভালো লাগা কাজ করে। সে নিজেকে সামলাতে গিয়েও পারল না, জিজ্ঞেস করে ফেলল, কিছু মনে করো না, শর্মির সঙ্গে ফোনে আলাপ হয় না? ওর সঙ্গে তো সব সময় হোয়াটসঅ্যাপে কলে কথা হয়, চ্যাট করি না আমরা তেমন, ভয়েস কলে কথা বলি। নিকিতা এই উত্তরে একটু অস্বস্তি বোধ করে। সে ভাবল, আমি কেন এমন প্রশ্ন করলাম? এটা কি ঠিক হলো? পরেক্ষণেই মনে হলো রায়ান কত সহজভাবে উত্তর দিল, ও নিশ্চয়ই কিছু মনে করেনি। তবুও মন খচখচ করছে। সে নিজেকে সতর্ক করল, নিকি, তুমি সীমা লঙ্ঘন করো না। একটি নোটিফিকেশন ঝিলিক দিয়ে ওঠে। রায়ান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। পরক্ষণেই তার প্রোফাইলে সবুজ বাতিটি নিভে যায়। কৌতূহলের তাড়নায় নিকিতা রায়ানের প্রোফাইলে ঢোকে। সেখানে ফ্রেন্ডস করে রাখা একটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে চোখ পড়ে, শর্মির ফেসবুক প্রোফাইল। অল্প সময়ের মধ্যেই সে শর্মির প্রোফাইলে পৌঁছে গেল। প্রতিটি পোস্ট, প্রতিটি ছবি দেখল। হঠাৎ একটি পুরনো ছবিতে তার নজর আটকে যায়। ছবিটির কমেন্ট বক্সে লুকিয়ে ছিল শর্মির অতীত, তার এক্স বয়ফ্রেন্ডের কমেন্ট। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে নিকিতার চোখ বিস্ফারিত হয়ে যায়। ক্লাস 5 থেকে প্রেম? মনে মনে ভাবল সে। শর্মির বয়স কম হলেও তার শারীরিক গঠন বয়সের তুলনায় একটু বেশিই পরিণত। নিকিতা আরও খুঁজে দেখল। শর্মি সেই এক্স এখন ভার্সিটির ছাত্র, যার নিজেরও একজন গার্লফ্রেন্ড রয়েছে। এইসব তথ্য জানার পর নিকিতার মনে নানা প্রশ্ন উকি দিতে থাকে। রায়ান কি জানে শর্মির এই অতীতের কথা? যদি রায়ান এই বিষয়ে জেনেই থাকে, তবে নিশ্চয়ই সব জেনে বুঝেই শর্মিকে ভালোবেসেছে। যদি না জেনে থাকে, তবে এই খবর তাকে গভীর আঘাত দেবে, সম্পর্কও ভেঙে যেতে পারে। নিকিতা প্রথমে ভাবল রায়ানকে জিজ্ঞেস করবে এই বিষয়ে। পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। হয়তো শর্মির আগে প্রেম ছিল, কিন্তু এখন সে সত্যিই রায়ানকে ভালোবাসে। শেষ পর্যন্ত নিকিতা সিদ্ধান্ত নেয় চুপ থাকার। তার হৃদয়ে করুণার প্রদীপ জ্বলছে। প্রেমের পথে কাটা থাকলেও তা উপড়ে ফেলার দায়িত্ব তার নয়। রায়ান আর শর্মির সম্পর্কের বাগানে সে নিজেকে অযাচিত মালি ভাবতে চায় না। অতীতের ছায়া বর্তমানকে গ্রাস করুক, এমনটা চায় না নিকিতা। প্রেমের গভীরতা অতীতের গভীরতা দিয়ে মাপা যায় না, বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে যে ভালোবাসা জন্ম নেয়, তাই প্রকৃত প্রেমের পরিচায়ক। সেদিন সায়েন্সের ক্লাসে দরজার দিকে নিকিতার চোখ অনিচ্ছাকৃতভাবেই চলে যাচ্ছিল। রায়ান ক্লাসে ঢুকেই মেয়েদের দিকের মেঝের বেঞ্চগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাচ্ছিল। নিকিতার বুকের ভেতর পাখি ডানা ঝাপটাতে থাকে। সে তাড়াতাড়ি বইয়ের পাতায় মুখ গুজল, এমনভাবে অভিনয় করলো যেন সে গভীর মনোযোগে পড়ায় মগ্ন। শেষ পিরিয়ডে হঠাৎ করে দুজনের চোখাচোখি হয়ে যায়। নিকিতার গলা শুকিয়ে কাঠ, মনে হয় যেন সমস্ত শরীরের রক্ত তার গালে এসে জমা হয়েছে। নিশ্চয়ই রায়ান আমাকে চিনে ফেলেছে। এই চিন্তায় তার মাথার চুল থেকে পায়ের পাতা অবধি শিরশির করছে। সারাদিন অস্থিরতায় কেটে যায়। বাড়ি ফিরে সে ফোনটাকে এমনভাবে এড়িয়ে চলল যেন ওটা কোনো বিষধর সাপ। সন্ধ্যা নামলো, কিন্তু তার মনের ঝড় থামলো না। সে ভাবছে, নিশ্চয়ই রায়ান মেসেজ করেছে, তোমাকে চিনে ফেলেছি। ছি, এত কদাকার চেহারা নিয়ে আমাকে ভালোবাসার স্পর্ধা দেখিয়েছ। এই ভাবনায় তার সারা শরীর বিমর্ষতায় ভরে যাচ্ছে। অবশেষে হৃদয়ের সাহসের বাঁধ বেঁধে নিকিতা মেসেঞ্জার খুলল। রায়ানের মেসেজ দেখে তার চোখ কপালে উঠে যায়। তোমার গায়ের রং খুব ফর্সা, তাই না? আর গালে একটা তিল আছে মনে হয়। নিকিতার বুক থেকে একটা পাথর নেমে যায়। রায়ান তার কথা বলছে না। উত্তরে লিখল, না, আমি সে নই। আমি দেখতে মোটেও সুন্দর নই। এমনকি কেউ কখনো আমাকে প্রপোজও করেনি।
এতটাই বিশ্রী আমি। শুনে মন হালকা হলো। আজ ক্লাসে তোমাকে খুঁজতে গিয়ে কত মেয়ের চোখের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। তাদের মধ্যে একজন তো বড্ড লজ্জাহীন, বারবার তাকাচ্ছিল আর হাসছিল। তুমি ওরকম নয়, তাই না? মাত্র 5 দিনের আলাপে তুমি আমাকে এতটা চিনে ফেলেছ। সম্পূর্ণ না হলেও কিছুটা আন্দাজ করতে পারছি। নিকিতা আর রায়ানের বন্ধুত্বের বীজ অঙ্কুরিত হতে শুরু করে। প্রতিটি কথোপকথনে তারা একে অন্যের কাছে আরও নিবিড়ভাবে ধরা দিতে লাগলো। যে অনুভূতি প্রকাশ করে দূরে সরে যাওয়ার কথা ভেবেছিল নিকিতা, সেই অনুভূতি তাকে রায়ানের আরও কাছে টেনে নিয়ে গেল। তাদের আলাপের বিষয়বস্তু সীমাহীন। পড়াশোনার কঠিন বিষয় থেকে শুরু করে খেলাধুলার উত্তেজনা সবই তাদের কথার মালায় গাঁথা পড়তে লাগলো। স্কুল জীবনের নানা রঙিন স্মৃতি যা তারা দুজনেই ভাগাভাগি করে নিত, তা নিয়ে তাদের আলাপ শেষই হতে চাইতো না। ধীরে ধীরে তাদের পছন্দ অপছন্দের মিলও খুঁজে পাওয়া গেল।